আসসালামু আলাইকুম। আমি ঋতু। আজকের যে আলোচ্য বিষয় এটা মানুষের শ্বসনতন্ত্রে আমরা কিভাবে অক্সিজেন গ্রহণ করব আর কার্বন ডাই অক্সাইডটা কিভাবে ত্যাগ করব এই বিষয়টার উপর আজকের যে ভিডিওটা। মানুষের শ্বসনতন্ত্রে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণ বা ত্যাগের যে প্রক্রিয়াটা সংগঠিত হবে এটা শ্বসনতন্ত্রকে ঘিরে হবে। এই অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণের যে প্রক্রিয়াটা এটা ভালোভাবে জানতে হলে আমাদেরকে শ্বসনতন্ত্রের সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। এই শ্বসনতন্ত্র সম্পর্কে জানতেই হবে। এখন শ্বসনতন্ত্র মানুষের যেমন বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, আমরা বায়ু গ্রহণ করব এবং ত্যাগ করব। এই অঞ্চলটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসাগহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসাগলবিল, স্বরযন্ত্র। এই যে আমরা 6টা অংশ লিখছি, আমরা যে 6টা অঙ্গের নাম লেখা হয়েছে, এই 6টি অঙ্গ দিয়ে আমরা বায়ু গ্রহণ করব এবং ত্যাগ করব। আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল এই 6টি অঙ্গ, এবং বায়ু যখন আমরা পরিবহন করব তখন কিছু অঙ্গ আমাদের সম্পৃক্ত থাকবে এই শ্বসনতন্ত্রের সাথে। ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাস, ফুসফুস। এই যে আমরা যে 5টি লেখছি, যে 5টি অঙ্গের কথা বলা হচ্ছে, এই 5টি অঙ্গ আমাদের পরিবহন করবে আর এই 6টি অঙ্গ আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ করবে। এখন সম্মুখ নাসারন্ধ্রটা কি? সম্মুখ নাসারন্ধ্র, সম্মুখ মানে সামনে। আমাদের নাকের যে ছিদ্রটা আছে, ছিদ্র 2টা আছে, এর ভিতরে বিভেদক একটা পর্দা আছে। হ্যাঁ, পর্দা। আর 2 পাশের যে 2টা ছিদ্র, এই 2টা ছিদ্র হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এই যে 2টা, এই যে একটা ছিদ্র, এই যে একটা ছিদ্র, এই ছিদ্র 2টা বিভাজ্যকারী একটা পর্দা থাকবে। আর এই 2টা ছিদ্র হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। এই যে আমরা যদি এখানে দেখি, এখানে বিভেদকারী একটা পর্দা থাকবে আর 2 পাশে 2টা ছিদ্র থাকবে। এই 2 পাশের 2টা ছিদ্র সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্রের পরে যে ভেস্টিবুল অংশ আছে সেটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্রের পরের যেটুকু অঞ্চল, যে ফাঁকা জায়গাটা থাকবে, এই ফাঁকা জায়গাটা হলো ভেস্টিবিউল। আমরা জানি যে ভেস্টিবিউলে লোমাবৃত থাকে, প্রচুর পরিমাণ লোম থাকে। এটা আমাদের সৃষ্টিকর্তার একটা অসীম নিয়ামক যে আমাদের এই ভেস্টিবিউলে লোমাবৃত করে রাখছে। কারণ আমরা যখন বিভিন্ন কলকারখানায় বা বাহিরে চলাফেরা করি, যখন আমরা বায়ুটা গ্রহণ করি, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের ভেস্টিবিউলের ভিতর যে লোমা আবৃত স্থানটা আছে, এই লোমা আবৃত স্থানটা কি করবে? যখন আমরা বায়ুটা গ্রহণ করব, এই বায়ুর ভিতরে যখন ধুলি, বালি, এইগুলো এই ভেস্টিবিউলের লোমের সাথে লাগে যাবে, তখন আমরা যে বায়ুটা একটু সিক্ত হয়ে আমাদের ফুসফুসে আসবে। যদি এই ভেস্টিবিউল অঞ্চলে লোমা আবৃত না থাকতো তাহলে কিন্তু এই ধূলিকণা বা ময়লা, যে কোনো বর্জ্য আমাদের ফুসফুসে চলে গিয়ে ব্রঙ্কাইটিসের মতো বা সাইনোসাইটিসের মতো আমাদের মারাত্মক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা একটা সৃষ্টিকর্তার নিয়ামক যে ভেস্টিবিউল। তাহলে এটা সম্মুখ নাসারন্ধ্রের পরের যেটুকু অঞ্চল, এইটুকু অঞ্চল কি ভেস্টিবিউল, যেটা লোমা আবৃত থাকে। এখন আমাদের নাসাগহ্বর, নাসা মানে নাক আর গহ্বর মানে ফাঁকা জায়গা। আমাদের ভেস্টিবিউলের যে পরের অংশটুকু গহ্বর থাকবে, এটা হচ্ছে নাসাগহ্বর। এই নাসাগহ্বরের পরের যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্রের পরে আমাদের আছে নাসাগলবিলের পরেই আমাদের থাকবে হচ্ছে স্বরযন্ত্র বা ভোকাল কর্ড। আমরা যে কথা বলি
এই কথা বায়ু যে বায়ুর যে মিশ্রণে বা সংঘর্ষে আমাদের যে শব্দটা উৎপন্ন হবে, সে শব্দটা উৎপন্ন হবে আসলে এই স্বরযন্ত্র থেকে বা ভোকাল কর্ড থেকে। এটাও আমাদের কিন্তু একটা শ্বসনতন্ত্রের অংশ। শ্বসনতন্ত্রের অংশ হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্রের পরের যে অংশটুকু ভেস্টিবিউল, ভেস্টিবিউলের পরের যে অংশটুকু সেটা নাসা গহ্বর, গহ্বর মানে ফাঁকা জায়গা। পশ্চাৎ নাসারন্ধ্র, পশ্চাৎ মানে পিছনে, একবারে পিছনের যেটুকু আছে আমাদের এই যে নাসা গহ্বর, ভেস্টিবিউলের পরে যেটা আছে এটা হচ্ছে নাসা গহ্বর। নাসা গহ্বরের পরের যে অংশটুকু আছে এটা পশ্চাৎ নাসারন্ধ্র। তারপরে আছে নাসা গলবিল, তারপরে আছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র পরে এসে আমাদের বায়ু পরিবহন যে অঞ্চলটুকু, সেই বায়ু পরিবহন অঞ্চলটুকু এই ষড়যন্ত্রের পর থেকে শুরু। ষড়যন্ত্রের পর থেকে আমাদের পরিবহন অঞ্চল শুরু, সেটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, ব্রঙ্কাস। এই শ্বাসনালী বা ট্রাকিয়া যখন দুই ভাগে বিভক্ত হবে তখন ব্রঙ্কাস, ব্রঙ্কাস যখন দুই ভাগে বিভক্ত হবে সেটা ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের মাথায় আঙ্গুরের মতো যে বায়ুথলিটা থাকে থোকাই থোকাই, এটা হচ্ছে অ্যালভিওলাস। এই কয়টি নিয়ে আমাদের গঠিত ফুসফুস। এই যে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, ট্রাকিয়া ট্রাকিয়া যখন এসে দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি ফুসফুসে প্রবেশ করলো, দুইটি ফুসফুসে, এই দুইটি ফুসফুসে যখন দুই ভাগে বিভক্ত হয়ে প্রবেশ করলো এই শ্বাসনালী বা ট্রাকিয়াটা, তখন সেটার নাম হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস ব্রঙ্কাস যখন ফুসফুসে প্রবেশ করে দুইটি ভাগে বিভক্ত হলো সেটি হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের মাথায় যে বায়ুথলিগুলো থাকে এইগুলো অ্যালভিওলাস। অ্যালভিওলাস এই কয়টি আমাদের বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল এবং বায়ু ত্যাগ ও গ্রহণ অঞ্চল মিলে আমাদের গঠিত মানুষের শ্বসনতন্ত্র। মানুষের শ্বসনতন্ত্র এই 6টি পার্ট বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, এই 5টি পার্ট বায়ু পরিবহন অঞ্চল। এই ত্যাগ গ্রহণ এবং পরিবহন অঞ্চল নিয়ে আমাদের শ্বসনতন্ত্র গঠিত। শ্বসনতন্ত্র জানার পরে আমাদের জানতে হবে, আমরা যদি গ্যাসীয় বিনিময় করতে চাই, শ্বসনতন্ত্রে গ্যাসীয় বিনিময়, তখন আমাদের অ্যালভিওলাসের গঠনটা সম্পর্কে জানতে হবে। অ্যালভিওলাসের গঠন সম্পর্কে জানতে অ্যালভিওলাস বায়ুথলি, বায়ুথলি যদি আমরা এটা মিশে দিই, বায়ুথলিটা একটু বেলুনের মতো দেখতে। এই যে বায়ুথলি, অ্যালভিওলাসের বাইরে থাকবে কৈশিক জালিকা। কৈশিক জালিকার ভিতরে কি থাকবে? রক্ত থাকবে, রক্ত পরিবাহিত হবে। রক্ত যখন আমরা প্রশ্বাসটা নিব নাসারন্ধ্রের মধ্য দিয়ে, শ্বাসনালী বা ট্রাকিয়ার মধ্য দিয়ে যখন আমাদের অ্যালভিওলাসে আসবে, তখন এর ভিতরে বায়ুর সাথে অক্সিজেন প্রবেশ করবে। বায়ুর সাথে যখন অক্সিজেনটা প্রবেশ করবে তখন অ্যালভিওলাসের ভিতরে বায়ুচাপটা বেড়ে যাবে। আর বায়ুচাপটা বেড়ে যাওয়ার কারণে এটা ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেনটা কৌশিক জালিকার যে রক্ত আছে এই রক্তে দ্রবীভূত হবে। রক্তের ভিতরে আমাদের লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা মিশে অক্সিহিমোগ্লোবিন রূপে অক্সিজেনটা পরিবহন করবে। অক্সিহিমোগ্লোবিন রূপে এই যে আমাদের লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন HbO2 অক্সিহিমোগ্লোবিন রূপে যখন অক্সিজেনটা পরিবহন করে আমাদের কোষে নিয়ে আসবে, তখন এই কোষে খাদ্যবস্তু কিন্তু জারিত হবে। খাদ্যবস্তু জারিত হওয়ার পরে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হবে, এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু আবার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে এখানে এসে ভেঙে যাবে। ভেঙে আবার ব্যাপন প্রক্রিয়ায় যখন কার্বন ডাই অক্সাইডটা আমাদের অ্যালভিওলাসের ভিতরে প্রবেশ করবে, অ্যালভিওলাস থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ট্রাকিয়া, তারপর বায়ু পরিবহন অঞ্চল দিয়ে আমরা কিন্তু নিঃশ্বাসটা ত্যাগ করে দিব।
নিঃশ্বাসটা ত্যাগ করে দিব। যে এই যে প্রক্রিয়াটা, যে আমরা অক্সিজেনটা গ্রহণ করলাম, আমাদের মানব শরীরে পরিবহন হলো অক্সিজেনটা, কোষে গিয়ে খাদ্যবস্তু জারিত হয়ে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হলো, এই কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হওয়ার পরে এই কার্বন ডাইঅক্সাইডটা যে আমরা নির্গমন করে দিলাম, এর একটা তো গতিপথ আছে, এর একটা গতিপথ আছে। এই গতিপথ যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব যে আমরা প্রশ্বাসের মাধ্যমে যখন অক্সিজেনটা শ্বাসনালীতে আসবে, শ্বাসনালী থেকে ফুসফুসে আসবে, এই ফুসফুস থেকে কিন্তু আমাদের রক্ত কর্তৃক অক্সিজেনটা গ্রহণ করবে, করে রক্তটা রক্ত সংবহন তন্ত্রে আসবে, রক্ত সংবহন তন্ত্র থেকে কোষে, কোষে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেনটা যাবে, কোষে খাদ্যবস্তু জারণ হবে। খাদ্যবস্তু জারণ হওয়ার পর ওই যে গেল, ওই যে অক্সিজেন যে গেল হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে, অক্সিহিমোগ্লোবিন রূপে যখন আমাদের কোষে আসবে, কোষে আসার পরে এই অক্সিজেনটা যখন খাদ্যবস্তুকে জারিত করবে বা জারণ করবে, জারণ করার পর যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হবে, রক্তে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হবে, রক্ত আবার সংবহন তন্ত্রে আসবে, সংবহন তন্ত্র আবার ফুসফুস কর্তৃক কার্বন ডাইঅক্সাইডটা তখন ফুসফুস গ্রহণ করবে, ফুসফুস গ্রহণ করার পরে ফুসফুসটা শ্বাসনালীতে নিয়ে আসবে, শ্বাসনালী থেকে আমরা নিঃশ্বাসটা ত্যাগ করে দিব। এই যে অক্সিজেনটা গেল কোষে খাদ্যবস্তু জারিত হয়ে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হলো, কার্বন ডাইঅক্সাইডটা চলে আসলো, এই যে আমাদের যে শ্বসন প্রক্রিয়াটা, এই যে শ্বসন আমরা গ্রহণ করলাম হচ্ছে অক্সিজেন আর ত্যাগ করে দিলাম কার্বন ডাইঅক্সাইড। এই যে আমরা শ্বসন প্রক্রিয়াটার যে গতিপথ দেখলাম, এই অক্সিজেনটা যে গ্রহণ করবে আর কার্বন ডাইঅক্সাইডটা যে আমরা নিঃসরণ করব, এরও কিন্তু রাসায়নিক প্রক্রিয়া সংগঠিত হয়। আমরা যদি একটু ডিপলি দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এই যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে গ্রহণ করলাম আমরা, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যে ত্যাগ করলাম, এর তো একটা প্রক্রিয়া আছে। অক্সিজেনটা 2টি ভাবে, কার্বন ডাইঅক্সাইডটা 3টি ভাবে আমাদের শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে পরিবাহিত হবে, শরীরে পরিবাহিত হবে। যদি আমরা অক্সিজেন গ্রহণ প্রক্রিয়াটা জানি 2টি উপায়ে। প্রথম, ভৌত রূপে। আমরা ভৌত রূপে অক্সিজেনটা গ্রহণ করব। ভৌত রূপে, ভৌত রূপে কিভাবে? আমরা যখন প্রশ্বাসটা নিব, তখন আমাদের ফুসফুসের অ্যালভিওল আছে, প্রায় 140 মিলিমিটার মার্কারি চাপ থাকে, এবং আমাদের শরীরের যে রক্তের চাপ তার তুলনায় অনেক কম থাকে। যতক্ষণ পর্যন্ত এর চাপটা 100-তে না পৌঁছাছে, আমাদের ফুসফুসের ভেতরে অক্সিজেনের যে চাপটা যতক্ষণ পর্যন্ত 100 মিলিমিটার মার্কারিতে না পৌঁছেছে, এতক্ষণ পর্যন্ত একটু ব্যাপন প্রক্রিয়ায় খুবই সামান্য পরিমাণ অক্সিজেন আমাদের কোষে যাবে, ফুসফুসের অ্যালভিওলাস থেকে কোষে যাবে। এই যে চাপের কারণে বা চাপের পার্থক্যর কারণে আমাদের এই যে অ্যালভিওলাস থেকে যে অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করবে, চাপের পার্থক্যর কারণে, এই প্রক্রিয়াটা হচ্ছে ভৌত রূপে। তা আমরা জানি যে অক্সিজেনটা আমরা গ্রহণ করব কয়টি রূপে? 2টি, একটা ভৌত এবং রাসায়নিক। তো চাপের পার্থক্যের কারণে আমাদের অক্সিজেনটা যে কোষে প্রবেশ করলো ব্যাপন প্রক্রিয়া খুবই সামান্য পরিমাণ। দ্বিতীয়তে, রাসায়নিক রূপে যে প্রক্রিয়াটা সংগঠিত হবে, রাসায়নিক রূপে যখন আমাদের অক্সিজেনটা পরিবহন হবে, তখন কিভাবে পরিবাহিত হবে? তখন আমরা দেখব রাসায়নিক রূপে যে আমাদের রক্তের যে হিমোগ্লোবিন আছে, লোহিত রক্তকণিকা, আমরা যখন লোহিত রক্তকণিকা বা রক্তকণিকা নিয়ে যখন আলোচনা করছি, রক্তকণিকা 3 ধরনের, একটা লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা অনুচক্রিকা। এই যে লোহিত রক্তকণিকা, এর ভিতরে হিমোগ্লোবিন থাকার কারণেই এই লোহিত রক্তকণিকাকে লাল দেখাবে, আর এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা রাসায়নিক রূপে। তখন হিমোগ্লোবিন, HB,
এই হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন, এই যে অক্সিহিমোগ্লোবিন রূপে সারা দেহে অক্সিজেন পরিবহন করবে। অক্সিজেন আমরা একটা ভৌত রূপে এবং আরেকটা রাসায়নিক রূপে যে অক্সিজেনটা গ্রহণ করলাম, অক্সিজেনটা যে গ্রহণ করলাম, আমাদের এই অক্সিজেনটা কোষে যাবে। কোষে যাওয়ার পরে এই কোষের খাদ্যবস্তু যখন জারণ হবে, এই জারণ হওয়ার পরে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হবে, এই কার্বন ডাই অক্সাইডটা তো আমাদের নিঃসরণ করতে হবে। কার্বন ডাই অক্সাইডটা তো ত্যাগ করতে হবে। এই কার্বন ডাই অক্সাইডের ত্যাগের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে তিন ভাবে হবে। এটাও কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এই কার্বন ডাই অক্সাইড ত্যাগও আমরা তিন ভাবে করব। ফার্স্ট নাম্বার ভৌত রূপে কার্বন ডাই অক্সাইডের প্রায় 5%, কার্বন ডাই অক্সাইডের প্রায় 5% আমাদের ভৌত রূপে আমরা নিঃসরণ করব বা ত্যাগ করব। আমাদের শরীরে উৎপন্ন যে কার্বন ডাই অক্সাইড, কোষে খাদ্যবস্তু জারিত হওয়ার কারণে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হবে, এই কার্বন ডাই অক্সাইডটা আমরা ত্যাগ করব তিনটি প্রক্রিয়ায়। ফার্স্ট নাম্বার ভৌত রূপে খুবই সামান্য পরিমাণ, প্রায় 5%। কি হবে? আমাদের কোষের যে পানি, এই পানির সাথে বিক্রিয়া করবে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড। পানির সাথে কার্বন ডাই অক্সাইডটা বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড H2CO3, এই যে কার্বনিক অ্যাসিড রূপে আমাদের কার্বন ডাই অক্সাইডটা নিঃসরিত হবে বা আমরা কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করবো। এটা ফার্স্ট নাম্বার ভৌত রূপে। দ্বিতীয়তে কার্বামিনো যৌগ রূপে, দ্বিতীয়টা কার্বামিনো যৌগ রূপে যখন আমরা কার্বন ডাই অক্সাইডটাকে আমরা ত্যাগ করব কার্বামিনো যৌগ রূপে, তখন আসলে কি ঘটলো? আমাদের কার্বামিনো যৌগ, ওই যে আমাদের লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের গ্লোবিন নামক একটি প্রোটিন, হিমোগ্লোবিনের লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন, এই গ্লোবিন প্রোটিনটা অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করবে, করে কার্বামিনো যৌগ গঠন করবে। কার্বামিনো যৌগ গঠন করে কার্বামিনো যৌগ রূপে আমাদের শরীর থেকে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করবে। যেমন আমরা দেখব যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডটা এই যে হিমোগ্লোবিন Hb, হিমোগ্লোবিন অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হবে। অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে হবে কি HBN, এই যে হাইড্রোজেন দুটি, একটা হচ্ছে COO2 কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড COO অ্যামিনো গ্রুপের একটি হাইড্রোজেন যুক্ত হবে এর সাথে। আরো একটি যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা, এই যে একটা হাইড্রোজেন মিলে কি হলো HBN, এই যে হাইড্রোজেন COOH, আমরা কি দেখতে পেলাম? যে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের একটি প্রোটিন গ্লোবিন অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন, এই যে কার্বামিনো হিমোগ্লোবিন, এই যে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে আমাদের কার্বন ডাই অক্সাইডটা আমরা ত্যাগ করব। তিনটি প্রক্রিয়ার দুইটি প্রক্রিয়া, একটি ভৌত রূপে বাইকার্বনেট, একটি হচ্ছে ভৌত রূপে কার্বনিক অ্যাসিড, দ্বিতীয়টা কার্বামিনো যৌগ গঠন করে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করব। তৃতীয় নাম্বার যেটা আমরা কার্বন ডাই অক্সাইড যে প্রক্রিয়ায় আমরা ত্যাগ করব বা নিঃসরণ করব, সেটা হচ্ছে বাইকার্বনেট রূপে। এই যে বাইকার্বনেট রূপে কেমন করে? সেটা ওই যে আমাদের কোষের যে পানি H2O পানি,
কোষের যে পানি, এই পানিটার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে। কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে H2CO3 কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করবে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। কার্বনিক অ্যানহাইড্রেস কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের প্রভাবে কোষে অবস্থিত পানি তার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিডটা বিজারিত হয়ে H2CO3 বিজারিত হয়ে একটি হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট, এই যে বাইকার্বনেট সৃষ্টি হয়ে গেল। এই বাইকার্বনেটের মাধ্যমে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা আমাদের শরীর থেকে নিঃসরণ হয়ে যাবে। এই যে প্রক্রিয়াটা আমাদের শ্বসন তন্ত্র আগে জানতে হবে। শ্বসন তন্ত্র, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ অর্থাৎ বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল জানতে হবে। বায়ুর গ্রহণ ত্যাগ অঞ্চল জানার পরে যে পরিবহন অঞ্চলটুকু আছে, এই পরিবহন অঞ্চলটুকু জানতে হবে। শ্বসন তন্ত্র জানার পরে আমরা অক্সিজেনটা যে গ্রহণ করব আর কার্বন ডাইঅক্সাইড যে ত্যাগ করব, এর যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো জানতে হবে। এই প্রক্রিয়াগুলো জানলেই আমাদের মানুষের যে শ্বসন তন্ত্র, আমরা যে অক্সিজেন গ্রহণ করব আর কার্বন ডাইঅক্সাইডটা যে ত্যাগ করব, এ সম্পর্কে আমাদের তখন আশ্বস্ত করার একটা জন্য আমাদের একটা মনোভাব সৃষ্টি হবে। তো এটা হচ্ছে মানুষের শ্বসনতন্ত্রের শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাসটা ত্যাগ করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমরা জানলাম।